নমস্কার বন্ধুরা, আজ থেকে ঠিক 23 বছর আগে অর্থাৎ 11 সেপ্টেম্বর 2001-এ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা তার ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছিল। 19 জন আল কায়দা সন্ত্রাসী 4টি বিমান হাইজ্যাক করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার লক্ষ্য করে একটি আত্মঘাতী হামলা চালায়। ঘটনাটি এমন ছিল যে প্রায় 3000 জন মানুষ প্রাণ হারায় এবং 6000 জনেরও বেশি মানুষ আহত হয়। এই ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেন আফগানিস্তানে বসেই পুরো প্ল্যানটি পরিকল্পনা করে। আপনারা জানলে অবাক হবেন যে এই ঘটনাটি ঘটাতে সন্ত্রাসীরা কোনো বোমা, গুলি বা গান পাউডার কোনোটারই ব্যবহার করেনি। তাই এখন প্রশ্ন হলো, কিভাবে 19 জন সন্ত্রাসী বাইরে থেকে আমেরিকায় প্রবেশ করে 4টি বিমান হাইজ্যাক করলো এবং বিশ্বের সবচেয়ে নিরাপদ বিল্ডিংকে ধ্বংস করে দিয়েছিল? এর পেছনে কী পরিকল্পনা ছিল এবং হামলার পেছনে কারা ছিল? এছাড়াও আমেরিকা সহ সমগ্র বিশ্বে এর কী প্রভাব পড়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি যেন শেষ পর্যন্ত দেখেন। সালটা ছিল 2001, তারিখ 11 সেপ্টেম্বর। আমেরিকায় তখন সকাল 8:46। প্রতিদিনের মতো সব কিছুই স্বাভাবিক ছিল। ছোট ছোট বাচ্চারা স্কুল যাচ্ছিল, অফিস স্টাফেরা অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওই একই সময়ে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওয়াশিংটন ডিসি থেকে প্রায় 1000 মাইল দূরে ফ্লোরিডার একটি স্কুল পরিদর্শন করতে যাচ্ছিলেন। ঠিক তখনই হোয়াইট হাউস থেকে একটি এমার্জেন্সি কল আসে। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ অ্যান্ড্রু কার্ড কলটি রিসিভ করেন। ফোন কল শেষ হলে অ্যান্ড্রু কার্ড প্রেসিডেন্ট বুশের কানে ফিস করে কিছু একটা বলেন, যা শুনে প্রেসিডেন্ট বুশের মুখ কিছুটা ফ্যাকাশে হয়ে যায়। ওই ফোন কলের ঠিক 17 মিনিট পর অ্যান্ড্রু কার্ড আবারও প্রেসিডেন্ট বুশের কাছে দৌড়ে যায় এবং তার কানে আবারও কিছু একটা বলেন এবং তা শুনে বুশ রীতিমতো ভয় পেয়ে যান। এখন আপনাদের মনে হতে পারে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট এমন কী কথা শুনেছিলেন যার কারণে তিনি ভয় পেয়ে গেলেন? ঘটনাটি হলো, ওই 11 সেপ্টেম্বরের দিন আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 11 বোস্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করে। ওই ফ্লাইটের গন্তব্য ছিল লস অ্যাঞ্জেলেস। মোটামুটি 92 জন প্যাসেঞ্জার্স ওই প্লেনটিতে যাত্রা করছিলেন, যার মধ্যে 11 জন ক্রু মেম্বার এবং 81 জন প্যাসেঞ্জার ছিল। এয়ারপোর্ট থেকে টেক অফ করার প্রায় 15 মিনিট পর জানা যায় যে ওই 81 জন প্যাসেঞ্জার্সের মধ্যে 5 জন হাইজ্যাকার। কিছুক্ষণ পর হাইজ্যাকাররা বিমানটিকে হাইজ্যাক করে নেয়। ওই হাইজ্যাকারদের মধ্যে একজনের বিমান ওড়ানোর ট্রেনিং ছিল। তার নাম ছিল মোহাম্মদ আতা। 33 বছর বয়সী এই আতা পাইলট এবং কো পাইলটদের কাছ থেকে বিমানের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়ে বিমানটিকে সরাসরি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে উড়িয়ে নিয়ে যায়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেই সময় আমেরিকার একটি ঐতিহাসিক বিল্ডিং ছিল এবং এটি একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু বিল্ডিংগুলির মধ্যে একটি ছিল। হাইজ্যাকাররা বিমানটিকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে নিয়ে গিয়ে ধাক্কা মারে, যার ফলে আমেরিকায় হইচই পড়ে যায়। যেমনটি আমি আগেই বলেছি, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ অ্যান্ড্রু কার্ড প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কানে কানে ঠিক এই ঘটনা সম্পর্কেই ইনফর্ম করছিলেন। প্রথমে বুশ ভেবেছিলেন যে এটি একটি দুর্ঘটনা হতে পারে, পাইলটদের হয়তো হার্ট অ্যাটাক হয়েছিল অথবা খারাপ আবহাওয়ার কারণে এমনটা হয়ে থাকতে পারে। কিন্তু এই ঘটনার ঠিক 17 মিনিট পর জানা যায় ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট 175ও 5 জন হাইজ্যাকার্স হাইজ্যাক করেছে। আবারও হাইজ্যাকাররা ফ্লাইটটির নিয়ন্ত্রণ নেয় এবং আবারও ওই একই ঘটনা ঘটে। হাইজ্যাকাররা বিমানটিকে সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে নিয়ে যায় এবং এইবার তারা এটিকে সাউথ টাওয়ারে ধাক্কা মারে। লোকেরা তখনও প্রথম প্লেন ক্র্যাশটি বুঝে উঠতে পারছিল না। আবারও কয়েক মিনিট পরে দ্বিতীয় প্লেন ক্র্যাশ তাদেরকে হতবাক করে দিয়েছিল। এদিকে চিফ অফ স্টাফ অ্যান্ড্রু কার্ডের থেকে 2টি প্লেন ক্র্যাশ সম্পর্কে জানার পরেও প্রেসিডেন্ট বুশ পরবর্তী 7 মিনিট ক্লাসের ওই একই চেয়ারে বসে বাচ্চাদের সাথে কথা বলতে থাকেন। মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। পরে অবশ্য অনেকেই জর্জ ডব্লিউ বুশের সমালোচনা করেছিলেন যে কেন তিনি ইমিডিয়েট কিছু ব্যবস্থা নেননি। যখন জানা গেল যে অলরেডি 2টি বিমান হাইজ্যাক হয়ে গেছে, আমেরিকার উপর হামলা হচ্ছে, তারপরও কিভাবে এই ঘটনা ইগনোর করা হয়? দ্বিতীয় বিমান দুর্ঘটনার কয়েক মিনিট পর আরও 2টি বিমান হাইজ্যাকের খবর আসে। একটি ছিল আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 77, যেটি ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করেছিল। ফ্লাইটটি লস অ্যাঞ্জেলেস যাচ্ছিল এবং ওই ফ্লাইটেও 5 জন হাইজ্যাকার উপস্থিত ছিল। দ্বিতীয় ফ্লাইটটি ছিল ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট 93। এই ফ্লাইটটি নিউ জার্সি থেকে ক্যালিফোর্নিয়া যাচ্ছিল। এতে 4 জন হাইজ্যাকার উপস্থিত ছিল। সন্ত্রাসীরা 2টি ফ্লাইটেরই রুট চেঞ্জ করে ওয়াশিংটন ডিসির দিকে এগোতে থাকে। বন্ধুরা, ওয়াশিংটন ডিসি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরটি ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে অবস্থিত। একে বলা হয় পেন্টাগন। বন্ধুরা, পেন্টাগন ছিল একটি আইকনিক বিল্ডিং। হাইজ্যাকাররা ফ্লাইট 77কে ডাইভার্ট করে পেন্টাগন বিল্ডিংয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে। পেন্টাগন বিল্ডিংয়ে তৃতীয় দুর্ঘটনাটি ঘটে সকাল 9:37 মিনিটে। এই দুর্ঘটনায় পেন্টাগন বিল্ডিংয়ের একটা বড় অংশ ধ্বংস হয়ে যায়।
আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক ফ্লাইট নিষিদ্ধ করা হয়। আকাশে থাকা সমস্ত বিমানকে তাদের কাছাকাছি বিমানবন্দরে নেমে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিকে সকাল 9:59 যে বিমানটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সাউথ টায়ারে আঘাত করেছিল, সেই বিমান থেকে 10,000 গ্যালন তেল ছড়িয়ে পড়ে পুরো বিল্ডিংটিতে আগুন ধরে যায়। আগুন লাগার কারণে বিল্ডিংয়ের কাঠামো দুর্বল হয়ে পড়ে আর একসময় পুরো বিল্ডিং মাটিতে ধূলিসাৎ হয়ে যায়। এরই মধ্যে চতুর্থ হাইজ্যাক করা বিমান ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট 93 নিয়ে সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবার মধ্যে একটাই ভয় কাজ করছিল যে বিমানটিকে হাইজ্যাকাররা কোথায় গিয়ে আঘাত করে। অনেকে আশঙ্কা করেছিল বিমানটিকে হোয়াইট হাউস বা ইউএস ক্যাপিটালে ক্র্যাশ করানো হতে পারে। হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, কারণ এটি রাষ্ট্রপতির বাসভবন। আমেরিকার প্রেসিডেন্ট সেখানে থাকেন এবং ইউএস ক্যাপিটাল বিল্ডিং হলো মার্কিন ফেডারেল সরকারের আইনসভা। মূলত এই ক্যাপিটাল হিলকে ভারতের সংসদের সাথে তুলনা করা যেতে পারে। তাই সবাই আশঙ্কা করেছিল চতুর্থ বিমানটির টার্গেট হয় হোয়াইট হাউস, না হলে ক্যাপিটাল হিল বিল্ডিং হতে চলেছে। অন্যদিকে ওই বিমানটি হাইজ্যাক করার সময় বিমানের মধ্যে থাকা কিছু প্যাসেঞ্জার্স তাদের সেলফোনগুলোকে চালু করে নেয়। তাদের বাড়ি থেকে ফোন আসতে শুরু করে। ফোন কলের মাধ্যমে তারা নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনের ঘটনা সম্পর্কে জানতে পারে। শীঘ্রই তারা বুঝতে পারে যে তাদের বিমানটি হাইজ্যাক করা হয়েছে। অন্য সব হাইজ্যাক করা বিমানগুলোর মতো তাদের বিমানটিও দুর্ঘটনাগ্রস্ত হতে পারে। তাদের বেঁচে থাকার কোনো বিকল্প রাস্তাই ছিল না। হয় তাদের বসে বসে দেখতে হতো কিভাবে তাদের প্লেন ক্র্যাশ করছে, অথবা তারা হাইজ্যাকারদের বিরুদ্ধে লড়াই করতে পারত। বন্ধুরা, ওই লোকেরা হাইজ্যাকারদের বিরুদ্ধে লড়াই করার সাহস দেখিয়েছিল। ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট 93 বসে থাকা সাধারণ মানুষ হাইজ্যাকারদের বিরুদ্ধে লড়াই শুরু করে। বিমানে হইচই পড়ে যায়। তবে পরে বিমানে ঠিক কী ঘটেছিল তা স্পষ্ট নয়। পরে বিমানের অডিও রেকর্ডিং থেকে জানা যায় তারা একটি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ককপিটে আক্রমণ করেছিল। বিমানটি তখন উল্টে যায় এবং ঘন্টায় 500 মাইল বেগে নিচে মাটিতে পড়তে থাকে। সকাল 10:10 নাগাদ পশ্চিম পেনসিলভেনিয়ার একটি গ্রামে মাঠের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয়। এদিকে সকাল 10:28 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারটিও ধসে পড়ে। এই ভয়ঙ্কর হামলায় সকাল থেকে বিকেল পর্যন্ত মোটামুটি 3000-এরও বেশি লোক মারা যায় আর আহত হয়েছিল 6000-এরও বেশি মানুষ। এই হামলার পেছনে হাত ছিল সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার। কিন্তু 9/11 হামলার কয়েকদিন পর ওসামা বিন লাদেন একটি বিবৃতি জারি করে বলে যে সে এর জন্য দায়ী নয়। সে কোনো রকম দায় নিতে অস্বীকার করে। কিন্তু ঘটনার প্রায় 3 বছর পর 2004 সালের মার্কিন নির্বাচনে ওসামা বিন লাদেনের একটি পাবলিক টেপ রেকর্ডিং প্রকাশিত হয়। সেখানে সে হামলার দায় স্বীকার করে। ওসামা এই হামলাকে সঠিক প্রমাণের জন্য অনেকগুলো কারণ দেখিয়েছিল, যেমন মধ্যপ্রাচ্যে আমেরিকার হস্তক্ষেপ, আমেরিকার ইসরায়েলকে সমর্থন, লেবাননে মুসলমানদের বিরুদ্ধে পদক্ষেপকে সমর্থন করা, চেচনিয়ায় মুসলমানদের বিরুদ্ধে অপরাধে রাশিয়াকে সমর্থন করা, ইরাকের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা ঘোষণা করা ও সৌদি আরবের সঙ্গে আমেরিকার সহযোগিতা ও সৌদি আরবে সেনাবাহিনী পাঠানো। ওসামা এইরকম অনেক কারণ উল্লেখ করে বলে যে সে এইসব কারণের জন্য আমেরিকা আক্রমণ করেছিল। মূলত তার উদ্দেশ্য আমেরিকাকে একটি প্রতিশোধমূলক শিক্ষা দেওয়া। ওসামা আফগানিস্তানে বসে 9/11-এর পরিকল্পনা শুরু করেছিল। সে আফগানিস্তানের 19 জন জঙ্গিকে এই হামলার জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু করে। তারপর 2001 সালের মার্চের মধ্যে সবাইকে একে একে আমেরিকাতে পাঠাতে থাকে। মার্কিন তদন্তকারী সংস্থা FBI-এর দেওয়া তথ্য থেকে জানা যায় হানি হাঞ্জুর এবং নওয়াফ আল হাজমি নামে 2 সন্ত্রাসী হামলার অনেক আগে থেকেই আমেরিকায় পৌঁছে গিয়েছিল। নিউ জার্সি শহরে তারা স্বাভাবিক জীবনযাপন করছিল। হানি হাঞ্জুর বিভিন্ন সময় প্লেন ভাড়া করে প্লেন ওড়ানোর প্র্যাকটিস করত। একবার একটি প্লেন ওড়ানোর সময় সে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে কয়েকবার চক্করও কাটে। এই 2 সন্ত্রাসী কিন্তু কোনো ভুয়া আইডি কার্ড ব্যবহার করেনি, বরং তারা আমেরিকাতে সাধারণ শহরবাসীর মতোই বসবাস করত। শুধু এই 2জনই নয়, 19 জন সন্ত্রাসী যথাযথ কাগজপত্র নিয়ে আমেরিকায় প্রবেশ করেছিল। এমনকি তাদের ভিসাও বৈধ ছিল। 19 জন সন্ত্রাসীর মধ্যে 2 জন সন্ত্রাসী ছিল যারা আমেরিকান এজেন্সির রাডারে ছিল। সিআইএ জানতো যে আল হাজমি এবং খালিদ আল মিধার আল কায়দার সদস্য। সিআইএ মধ্যপ্রাচ্য থেকে মালয়েশিয়া এবং মালয়েশিয়া থেকে থাইল্যান্ড এবং সেখান থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত তাদের উভয়কেই ট্র্যাক করেছিল। কিন্তু সিআইএ FBI-কে এই তথ্য দেয়নি। যদিও সবাই আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনের হুমকি সম্পর্কে সচেতন ছিল। আমেরিকান এজেন্সিগুলি জানতো যে 2000 সালের জানুয়ারিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি বৈঠকে একটি হামলার পরিকল্পনা করা হয়েছিল। FBI-এর অনেক এজেন্ট এখনও প্রশ্ন তোলে কেন সিআইএ সেই তথ্য FBI-এর সাথে শেয়ার করেনি। এখনও পর্যন্ত এই সম্পর্কে কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আমেরিকার এই চরম অসাবধানতার কারণে সন্ত্রাসীরা এত বড় হামলা চালাতে পেরেছিল। এখন প্রশ্ন হলো আমেরিকা কিভাবে এই হামলার প্রতিশোধ নিয়েছিল এবং 9/11 হামলা বিশ্বে কী প্রভাব ফেলেছিল।
9/11 হামলার 9 দিন পর অর্থাৎ 20 সেপ্টেম্বর 2011 মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এরপর এই মার্কিন বাহিনী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে নেমে প্রথমে আফগানিস্তান এবং পরে ইরাকে সামরিক অভিযান শুরু করে এবং আল কায়দার নেটওয়ার্ক ধ্বংস করতে শুরু করে। প্রেসিডেন্ট বুশ ওসামা ও তার দলবলকে খুঁজে বের করতে পুরো আফগানিস্তানকে তছনছ করে দেয়, কিন্তু কোনো মতে সফলতা পাচ্ছিল না। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বুশকে খালি হাতেই থাকতে হয়েছে। লাদেন তাদের নাগালের বাইরেই থেকেছে। শেষ পর্যন্ত বুশের পর আমেরিকার নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনকালে লাদেনের সন্ধান পায় আমেরিকা। 2011 সালের 2 মে রাতে বিশ্বের ভয়ঙ্কর সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবেটাবাদে একটি গোপন সামরিক অভিযানে হত্যা করা হয়। Tonight, I can report to the American people and to the world that the United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al-Qaeda. দুর্ভাগ্যবশত 9/11 হামলার কারণে মুসলমানরা আমেরিকায় ইসলামোফোবিয়ার শিকার হয়। মুসলমানদের উপর হামলা বেড়ে যায়। 2001 সালে মুসলিমদের বিরুদ্ধে 481টি বিদ্বেষমূলক অপরাধ ঘটেছিল। শুধু তাই নয়, শিখদের বিরুদ্ধে অনেক ঘৃণামূলক অপরাধ ঘটে, কারণ অনেক আমেরিকান শিখদের দাঁড়ি আর পাগড়ি এবং ওসামা বিন লাদেনের দাঁড়ি আর পাগড়ির মধ্যে পার্থক্য বুঝে উঠতে পারেনি। সম্ভবত এই ধরনের ঘৃণাভরা সহিংসতার প্রথম শিকার হয়েছিল বলবীর সিং সোধি। আমেরিকাতে মুসলিম, শিখ এবং দক্ষিণ এশিয়ার মানুষদের বিরুদ্ধে এই ঘৃণামূলক অপরাধ বাড়তে থাকে। এর কারণে কোথাও কোথাও চরমপন্থা বাড়তে দেখা গিয়েছিল। অনেকে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসী সংগঠনে যোগ দিতেও শুরু করে, কারণ তারা অনুভব করেছিল যে তাদের সাথে যে বৈষম্য ঘটেছে তার বিরুদ্ধে লড়াই করার এটাই একমাত্র উপায়। 9/11 ঘটনার পর আমেরিকার হাইপার রিঅ্যাকশনের কারণে বহু নিরপরাধ মানুষ নির্যাতনের শিকার হয়েছে। তবে এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে এই ঘটনাটি সন্ত্রাসবাদের প্রতি পশ্চিমা বিশ্বের চোখ খুলে দিয়েছে। তারা বুঝতে পেরেছে যে সন্ত্রাস শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক হুমকি যার বিরুদ্ধে সকলকে একসাথে মোকাবিলা করতে হবে।